লোয়ার সার্কুলার রোড সেমেটারির এক নির্জন কোণে শেষ শয্যায় শায়িত আছেন তিনি। বাংলার প্রথম এবং শেষ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। প্রতিভার সর্বোচ্চ চূড়ায় পৌঁছলেও বেহিসাবি জীবন আর অস্থির মানসিকতা তাকে নিক্ষেপ করেছিল হতাশা আর দারিদ্র্যের অন্ধকারে। অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা, প্রথম বাংলা আধুনিক নাটকের জনক মাইকেল তাঁর জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন রোগশয্যায় আর অনাহারে বেনিয়াপুকুরের এক বস্তিতে। দেবেশ ঠাকুর রচিত ও অভিনীত এই নাটিকাটি তাঁর শেষ জীবনের এক করুণ দলিল। Shormishta, Henrietta, someone knocks at the door. Let him come in. Shormishta. আরে গৌরদাস বসাক, গৌরদাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট ফ্রম বালেশ্বর। হেনরিয়েটা, কে এসেছে দেখো গৌরদাস। আমাকে দেখতে এসেছো? না না, তুমি এক কাজ করো, তুমি এখানে আসবে না, যেখানে আছো ওখানেই বসো, চেয়ারটা আর একটু কাছে টানো, আর একটু, তাহলে মুখোমুখি কথা বলতে পারবো। গৌরদাস, তুমি আমাকে এই বেনেপুকুরের বাসা বাড়িতে দেখে একটু অবাক হয়েছো না? এটাই সত্য। লাউডন স্ট্রিটের সাহেব পাড়া ছেড়ে উত্তর পাড়া, দয়া করে জয়কেষ্ট মুখুজ্জে থাকতে দিয়েছিলেন তার লাইব্রেরি ঘরে, সেখানে ঠাঁই হলো না। অবশেষে বেনেপুকুরের এই ভাঙা চোরা বাসা। গৌরদাস, গৌরদাস, তুমি আর আর মনমোহন এলে না, আমার স্মৃতির দরজাগুলো হাট হয়ে খুলে যায়, সব কিছু যেন খুলে যায়, মন প্রাণ দিয়ে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। হ্যাঁ, তোমাদের পেলে আমার একটা অদ্ভুত অদ্ভুত ভাব আসে আমার মধ্যে। গৌরদাস, তবে মনমোহনের একটা ভারী বদ অভ্যেস আছে। মধুসূদন, মদ খেও না। মধুসূদন দত্ত মদ খাবে না। গোলদিঘির পাড়ে বসে যেদিন মদের গেলাসে প্রথম চুমুক দিয়েছিলাম, মনে আছে? তোমার মনে আছে? হ্যাঁ, সেদিন তুমি, মনে পড়ছে, ঠিক তার আগের দিন হাঁ হাঁ করে আমার কাছে ছুটে এলে, এসে বলছো, মধুসূদন, কাকে বলে ইংরাজি সাহিত্য দেখো, একে বলে ইংরাজি সাহিত্য, এর নাম অ্যাক্রস্টিক। সমস্ত কবিতার ডান দিকে মিল হয়, এর বাঁ দিকে মিল ইংরাজিতে। আমি বললাম আমি এক মুহূর্তে লিখতে পারি। তুমি বললে বাংলায় লিখতে পারবে? চ্যালেঞ্জ। কে অ্যাকসেপ্ট করেছিলাম কিনা? গভীর গর্জন সদা করে জলধর, উথলিল নদ নদী ধরণী উপর, রমণী রমণ লয়ে সদা কেলি করে, গৌর দাস বসাক। চ্যালেঞ্জে হেরে গিয়েছিলে, মনে আছে? তখন আমার জন্য পালকি আসতো, আমি পালকি চড়ে কলেজে আসতাম, সব মনে থাকার কথা তোমাদের। আমি যখন ভিখারিকে পয়সা দিতাম, তখন আমাকে প্রায় বলতো, ভূদেব, এই মধু, অন্তত গুনে দাও পয়সা। আমি বললাম, আমি রাজনারায়ণ দত্তের ছেলে, পয়সা গুনতে জানি না। আমার জামা কাপড় ইস্ত্রি হয়ে কেচে আসতো প্যারিস থেকে, আর আমার জন্য খাবার আসতো অজস্র খাবার, অজস্র। টিফিন বেলায় 10 জন ছাত্র খেয়ে শেষ করতে পারে না। একবার তাকা ওদিকে, আরে এই দিকটা, এই দুটো ভাঙা থালা আর দুমুঠো উচ্ছিষ্ট ভাত আমার ছেলেরা খেয়েছে। ওই দুটো খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, আমার ছেলেরা কিভাবে হাও করে খায়, হাও হাও করে। তুমি কল্পনা করতে পারবে না গৌরদাস, তুমি কল্পনা করতে পারবে না। বিশ্বাস করতে পারবে ওই খাবার আমরা 2 দিন ধরে খাইনি? Oh no, Albert, no, please don't.
oh, no, Albert, no. আস্তে 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 আস্তে, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, কিপ কোয়াইট। আলবার্ট কাঁদছে, আমার ছেলে কাঁদছে। আলবার্ট, ওর শেষ সম্বল জামাটাও ছিঁড়ে গেছে, সব শেষ। প্যারিসে একজন ভদ্রমহিলা দয়া করে আমাকে দিয়েছিলেন আমার ছেলের জন্যে। এর মধ্যে 17 বার 18 বার সেলাই করেছে সেই জামা। কত আর চলে বলো? আমি এখন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত নাপোলিয়ন বোনাপার্ট। প্রতিদিন বিক্রি করছি দরজার পর্দা, জানলার পর্দা, বই, আসবাব। দেখবো অনেক খালি হয়ে গেছে, হ্যাঁ, সব সব বিক্রি করে দিচ্ছি। আমার জীবনটা কেউ কিনে নেবে না, না, যদি কেউ কিনে নিত আমি বিক্রি হয়ে যেতাম। আর তো কিচ্ছু নেই এইটুকু ছাড়া, হ্যাঁ, কেউ নেবে না। আমি একটা মরে যাওয়া ইচ্ছে গৌরদাস, একটা নিভন্ত প্রদীপ। প্রদীপ আউট, আউট ব্রিফ ক্যান্ডেল, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, আউট। এখন এখন বারবার আমার মনে হয় কি করতে চেয়েছি, কি পেয়েছি। একটা গালাগাল শুনতে পাচ্ছ বাইরে, একটা গালাগাল। আর একটু হ্যাঁ, ওরা পাওনাদার, মদের দোকানের লোক, মুদির দোকানের লোক। আমি ঠেলাওয়ালার কাছেও পয়সা ধার করেছি, হ্যাঁ, শোধ করতে পারছি না, নেই আমার। হ্যাঁ, ওরা চিৎকার করে গালাগাল দেয়, আমি মদ খাই। ওরা কুৎসিত কদর্য ভাষা বলে, আমি দান্তের দিভাইনা কমেই দিয়া পড়ি। ওরা আরও চিৎকার করে, আমি আরও চিৎকার করে পড়তে থাকি। চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে গালাগালি দিতে দিতে ওরা ঘরে ফিরে যায়। আর আমি যতটা খেয়েছিলাম সব রক্ত হয়ে মুখ থেকে বেরিয়ে আসে। এত এত সমীকরণ কোথাও দেখেছো গৌরদাস বন্ধু জীবনের? Madhu, হ্যাঁ, take the medicine, Madhu. জাস্ট কিপ ইট অন দ্য টেবল, কিপ ইট অন দ্য টেবল। আমাকে হেনরিয়েটা ওষুধ খেতে ডাকছে, ভাবছে ওষুধটা খেলে আমি বোধহয় সুস্থ হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। আবার আমাদের বাড়িতে সব বন্ধু বান্ধবেরা আসবে যারা দূরে গিয়েছিল। এই যে গৌরদাস বসাক আসবে, ভূদেব মুখর্জি আসবে, রাজনারায়ণ আরও মনমোহন ঘোষ, তারা সবাই আসবে। আমি আবার সামলা পরে কলকাতা আদালতে যাব, হাকিমের সামনে দাঁড়িয়ে বলবো, মে লর্ড। আবার আমাদের বাড়ি হবে, নিজের বাড়ি। এইরকম ভেসে ভেসে বেড়ানো, পরের আশ্রয় না। আমার বাড়িতে ঝলমল করে উঠবে সুখ। আমার ছেলেরা নতুন পোশাক পরে স্কুলে যাবে, আনন্দ। আমার বন্ধুরা সব আসবে। আবার আমি লিখতে শুরু করব, তবে দয়াময়ী বিশ্বরমে তুমিও আইস দেবী মধু করি কল্পনা, কবির চিত্ত ফুল মন মধুলয়ে রচ মধু চক্র, গৌরজন যাহে আনন্দে করিবে পান, সুধা নিরবধি। না, এ ঘরে এসো না, এ ঘরে এসো না। হাতের দিকে তাকিয়ে দেখো, রক্ত, দমকে দমকে রক্ত, সব শেষ। করি স্নান সিন্ধু নীরে, ফিরিলা লঙ্কার পানে, রক্ষ দল এবে বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। শেষ। এবার ক্লান্ত ঘুমে ঘুমিয়ে যাবে পাখি। আয় আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। আয় আয় পাখি। গৌরদাস, তোমার মনে আছে সেই সব দিনগুলোর কথা? কি অপূর্ব সে ভাবনা চিন্তাগুলো, কি অনবদ্যভাবে আমরা দেখা শুরু করেছিলাম। আমরা সবাই মিলে নানা রকমের চিন্তা ভাবনা। একদিন কি হয়েছে জানো তো, যে আমি তখন লাউডন স্ট্রিটের সাহেবপাড়াতে থাকতাম, লাউডন স্ট্রিট। তো দুপুরের দিকে কি হয়েছে, দরজায় ঠক ঠক, দরজা খুললাম, একজন বৈষ্ণব ঠাকুরের উপস্থিতি, কণ্ঠিমালা, শিখা, চন্দন। এসে আমাকে দেখে অবাক। আমার হাতে কনিয়াক আর অন্য হাতে দান্তে।
তিনি বললেন, আমি একটা ভুল ঠিকানাতে এসে পড়েছি বাবা। আমি বললাম, কাকে খুঁজছেন, ক্লায়েন্ট কি? তিনি বললেন, না, আমি একজন মানুষকে খুঁজতে এসেছি, পদকর্তা। জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি এদের দেখিনি, কিন্তু নবীন কবির কবিতা পড়লাম, কি অপূর্ব বৈষ্ণব সাহিত্য। বাজিছে কদম্ব মূলে, বাজায়ে মুরলী রে রাধিকা রমণ। আমি কি করলাম জানো গৌরদাস, ওর ধোয়া ধরে পদপূরণ করে দিলাম। চলো সখী তরা করি, দেখে গে প্রাণের হরি গোকুল রতন। লোকটি এক দৃষ্টে আমার মুখের দিকে চেয়ে রইল, তারপর বলল, আপনি কে? কে আপনি? আপনি কি শ্রী মধুসূদন? এত সুন্দর পদ আপনি লিখেছেন। আমি বললাম, দরজার দিকে তাকিয়ে দেখুন কি লেখা আছে, মাইকেল MS ডাট। লোকটি আমার হাত দুটো চেপে ধরে বলল, আমি জানি না কোন অক্রূর তোমায় মথুরায় নিয়ে গেছে, তবে তুমি কোনো শাপ ভ্রষ্ট দেবতা। ঘরে ফেরো মধু, ঘরে ফিরে এসো মধুসূদন। মধু, হ্যাঁ? ওষুধ দিয়েছি, খেয়ে নাও। জাস্ট কিপ ইট অন দ্য টেবল ডিয়ার। আমাকে ওষুধ খেতে ডাকছে, ভাবছি ওষুধ খেলে বোধহয় আমি একেবারে সুস্থ হয়ে যাব। একটা কথা বলি তোমাকে, কদিন আগে রাজনারায়ণের সঙ্গে একটা চুক্তি হয়েছে। ওরা ভেবেছিল আমি বোধহয় জানি না। সেই চুক্তিটা হচ্ছে যে আমাকে কিছুদিন পরে নিয়ে যাওয়া হবে আলিপুর জেনারেল হাসপাতালে। না, যেখানে অন্য সমস্ত ভদ্রলোকেরা থাকে সেখানে আমার ঠাঁই হবে না, আমাকে এমন একটা জায়গাতে। এসব সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, আমাকে নিয়ে যাওয়া হবে। তুমি জানো, আমার সমস্ত হিন্দু বন্ধুরা ঘোষণা করেছে মধুসূদন দত্ত মারা গেলে তার জন্য কোনো শোকযাত্রা করবে না হিন্দুরা, কারণ সে খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছে। তুমি এটা শুনেছ যে এ কথাও তারা বলেছে যারা ক্রিশ্চিয়ান, মধুসূদন দত্তের কোনো দিন কখনো কোনো মুহূর্তে পাকচিটের সমাধি মন্দিরে তার ভিতরে ঠাঁই হবে না, কারণ সে হিন্দু পুরাণের জয়গান গিয়েছে। চমৎকার! দুজনেই বর্জন করলো, চমৎকার ভাবে বর্জন। আর আমার গুরু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বারুজ্জে, ডিরোজিয়ান, ইয়ং বেঙ্গলের কৃষ্ণমোহন, উনি কোথা থেকে যে শুনেছিলেন, আমার গুরু তিনি, উনি কোথা থেকে শুনেছিলেন আমি নাকি তার কন্যা রেবতীর প্রতি কিঞ্চিত অনুরক্ত হয়েছি। হ্যাঁ, আমার অনুরাগ জন্মেছে তার প্রতি। আমি দেবকীকে দেখিয়ে উনি কোনোদিন, রেবতী বা দেবকী কিছু নাম একটা হবে হয়তো। শুধু কৃষ্ণমোহন বারুজ্জে আমার কাঁধে হাত রেখে বললেন, দেখো মধুসূদন দত্ত, তুমি খ্রিস্টান হয়েছো ঠিক কথা, তবে তুমি কিনা কায়েত থেকে খ্রিস্টান হয়েছো, আর আমি তো বামুন থেকে হয়েছি। উনি বামুন থেকে খ্রিস্টান, আমি কায়েত থেকে খ্রিস্টান। উনি বারবার বলছেন, তুমি তো কায়েত। আরে ক্রিশ্চিয়ানিটি, এই জন্যে আমি আমার মাতৃভাষা ত্যাগ করলাম, এই জন্যে আমি আমার মাকে ত্যাগ করলাম, আমার জন্মভূমি যশোর আমি ত্যাগ করলাম, তাকে কপোতাক্ষ ত্যাগ করলাম এই জন্যে। তুমি আমাকে নিয়ে গিয়েছিলে একবার, মনে আছে? তোমার মনে পড়ছে সেই যতীন্দ্রমোহনের মরকতকুঞ্জে? না, সে তখন ঠাকুরদের বাড়িতে। হ্যাঁ, নাটক দেখাতে। কি নাটক দেখলাম! অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রার হে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। তা তুমি বলেছিলে এত কথা বলছো, নিজে লিখতে পারবে? কে লিখেছিলাম কিনা নাটক? মধুসূদন দত্ত পারে। ইয়াস, মধুসূদন দত্ত ক্যান ডু ইট অল দিস থিংস। এটা মনে রেখো। লিখেছিলাম তো। হ্যাঁ, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, মনে পড়ছে? তো তুমি আবার আমাকে একদিন কলকাতা আদালতে একটা চাকরি করিয়ে দিয়েছিলে। তুমি নিয়ে আমাকে আদালতের চাকরির জায়গা থেকে বললে কিছু নতুন কাব্য টাব্য কিছু লেখো। বলেছিলাম তো তোমাকে, আই সাই ফর অ্যালবিয়ন স্কাই,
মনে আছে? আমি আমি অন্য লেখা শুরু করেছিলাম। আমার না এই বাঙালি জাত থেকে দেখলে কিরকম একটা অদ্ভুত লাগে। হ্যাঁ, বুঝলে তো, অদ্ভুত একটা বাঙালি জাত। এরা না কিরকম একটা শুধু ছোট বড়, কে কত উঁচু কে কত নিচু এর তুলনা করে, সবসময় তুলনা করবে। হ্যাঁ, একদিন একদিন বিদ্যাসাগরকে সামনে পেয়েছে, তা তাদের একদম প্রশংসার কোনো ব্যাপার না। এরা কিভাবে পরে যেন মেঘনাদবধ কাব্য সেই পয়ার ওদের এই গোটা অন্তরে ঢুকে আছে। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলে যাবে গেলা জমপুরে, অকালে কহে দেবী অমৃত ভাসিনী। তারা আর কি করবে? তুল্যমূল্য বিচার করে। কি করছে? এই বিদ্যাসাগরকে পেয়ে একটা চাকরি টাকরি দরকার স্কুলে, তাই বলছে বিদ্যাসাগর আপনার মতো ভাষাবিদ পণ্ডিত, আপনার মতো ভাষাজ্ঞানী পণ্ডিত, এইরকম স্থাবকতা। আমি বললাম এই থামো তো, বিদ্যাসাগর ভাষাবিদ পণ্ডিত, বিদ্যাসাগর গ্রিক জানেন? আমি জানি। হিব্রু আমি জানি, লাতিন আমি জানি, স্প্যানিশ আমি জানি, ফরাসি আমি জানি, আমি 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 বিশ্বের 13টা ভাষায় কথা বলতে পারি অনর্গল। পারবেন বিদ্যাসাগর? ভাষাবিদ পণ্ডিত, স্থাবক কোথাকার বাঙালি। কিন্তু তালতলার চটি পরা, ঠেঙো ধুতি পরা ওই ছোটখাটো মানুষটির মধ্যে কি আছে জানো? এইটা, যার জন্য উনি হিমালয় পর্বত আর আমরা ছোট্ট ছোট্ট টিলা। আমি আজও ভেবে পেলাম না আমাদের এই ধুলো মাটির দেশে জন্মে একজন মানুষ অত বড় প্রাণ কোথা থেকে পায়। তোমরা বলো বিদ্যাসাগর, আমি বলি করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। করুণার সিন্ধু তুমি না থাকলে আমাকে ভার্সাইতে না খেতে পেয়ে মরতে হতো। তুমি তুমি পাশে ছিলে বন্ধু। তোমার জন্যে জীবনকে আবার নতুন করে দেখতে পেলাম। কি হয়েছে? হ্যাঁ, আমাকে কি সমস্যাটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ? কি? ও আচ্ছা, শোনো আলবার্ট, আলবার্ট শোনো, তোমাকে আমি একটা লাল রঙের স্যুট কিনে দেব, তারপর গড়ের মাঠে নিয়ে যাব, টাট্টু ঘোড়ার পিঠে চড়াবো, তারপর আমরা আবার যখন ফিরে আসব। আমি কি আবার ফিরে আসতে পারবো গৌরদাস কোনোদিন আলিপুর জেনারেল হাসপাতাল থেকে? এ তো আমার কাছে দান্তের ইনফার্নো। এই সময় আমার দুঃখিনী মাকে মনে পড়ে যায় বারবার। কতদিন ফেরাতে চেয়েছিলেন আমাকে ফোর্ট উইলিয়াম থেকে, বিশপস কলেজ থেকে, কিন্তু আমি ফিরিনি। পথ ভোলা নীড় হারা পাখি আমি। আমার জন্যে সেই শৈশবে যেমন আমার ঠাকুমা দিতেন শীতল পাটির সুখ, তার মধ্যে বিছিয়ে দিতেন, কেউ কেউ আমার জন্য এতটুকু সান্ত্বনার আশ্রয় কোথাও রেখে দেয়নি। হয়তো আমি নিজেই দায়ী, হয়তো, কিংবা সত্যিই তাই। আজকে বারবার আমাকে মনে পড়ে কতবার ফেরাতে চেয়েছিলেন মা। আমার মাকে ভুলেছি, আমার দুঃখিনী বাংলা ভাষাকে ভুলেছি, সব কিছু। আমার সঙ্গে চুক্তি ছিল আমার আত্মীয়দের, তারা আমাকে টাকা পাঠাবে, আমার নিজস্ব প্রাপ্য টাকা, আমার পৈতৃক জমিদারি বিক্রির টাকা। আমাকে তারা বঞ্চিত করেছে। শুধু বঞ্চনার ইতিহাস, বঞ্চনা। আমাকে কথা দিয়েছিল পঞ্চকোটের রাজা তার কাছে চাকরি করব। সে পঞ্চকোটের রাজা প্রত্যাখ্যান করেছেন আমাকে। হ্যাঁ, কোচবিহারের রাজার কাছে চাকরি, সেখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা আদালতে আমাকে নিয়মনিষ্ঠভাবে চাকরি করতে দেয়নি, বারবার বঞ্চনা করেছে। বর্ধমানের মহারাজা, দানশীল মহারাজা, তাকে বললাম যে কোনো একটা চাকরি আমাদের দিন, যে কোনো, আমাকে না, আমার উপবাসী সন্তানদের বাঁচান। বর্ধমানের মহারাজা উত্তর পর্যন্ত দেবার বদান্যতা দেখাননি। বড় জ্বালা, বড় দাহ। আজ মনে পড়ে যায়
ভিক্টর ইমানুয়েলের সেই সভাকক্ষ, জানো গৌরদাস, মনে পড়ে তুমি তো শুনেছ, একজন বাঙালি কবির সম্বর্ধনা ইটালিতে, রোমে, দান্তের উপরে। তো সেদিনকে সবাই বলছিল হিয়ার একজন বাঙালি কবিকে নিয়ে, আর তার পাশাপাশি ওই যে পাওনাদারগুলো আমাকে গালাগাল দেয়, আমাকে মারতে আসে। আজ আমার 49 বছর বয়সে সিরোসিস অব লিভার, মৃত্যুর দিকে যাচ্ছি। এত বঞ্চনা, এত প্রতি মুহূর্তে প্রত্যাখ্যান, এ মানুষ কতদিন সহ্য করতে পারবে? কতদিন? মাই হার্ট এক্স এন্ড ড্রাউজি নামনেস পেইনস, মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাভ ড্রাঙ্ক। কি কষ্ট! আশার ছলনে ভুলি, কি ফল লোভিনু হয় তাই ভাবি মনে। জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে ধায়, ফিরাবো কেমন? বড় 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 জ্বালা, বড় 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 কষ্ট, কষ্ট। আমি কষ্ট প্রকাশ করতে চাই না, তবু বলছি এ বঞ্চনা আমার প্রতি। আচ্ছা, সেই কালিদাসের বিরোহী যক্ষ, সে তো পেয়েছিল, হ্যাঁ, তার প্রেয়সীকে বলো সে তো পেয়েছিল এক সময়। আমি কি পাবো? আমার জন্য কি বরাদ্দ দেওয়া আছে? কি পেতে পারি আমি? হ্যাঁ, বলতে পারবে? কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্তঃ শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভজ্ঞেন ভরিতো যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেষু স্নিগ্ধ ছায়াতরসু বসতিং রামগিরিয়াশ্রমেষু। কবে আসবে সেই দিন আমার জন্যে? কবে আমার যে এই বঞ্চনার জায়গাগুলো কবে সম্পূরিত হবে? কবে? রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি, নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কোপে, কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরস্পর সদা। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, বড় কষ্ট গৌরদাস, বড় জ্বালা। এই কি পাওনা ছিল আমার? এইটাই কি মধুসূদন দত্তের প্রাপ্য? জানলাটা খুলে একবার, পুরো হাট করে খুলে দাও। হ্যাঁ, পুরো আর একটু খোলো। দেখতে পাচ্ছ আকাশে? এটা জুন মাস, এন্টারলিতে জুন। আকাশে বৈশাখের ঘন মেঘ আসছে। কি অপূর্ব না? দারুণ দারুণ দেখাচ্ছে। হ্যাঁ, চমৎকার। দেখো একটা ফিরিঙ্গি যুবকের হাত ধরে একটি মেয়ে হেঁটে চলেছে। কি মধুর দৃশ্যটি দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ একজন কাজের মানুষ কাজে যাচ্ছে, আর শুভঙ্করীর আর্যা মুখস্থ করছে শিশুরা। কি অপূর্ব। তারপর চাকরির শেষে করণিকেরা বাড়ি ফিরছে, সবাই ঘরে ফিরছে। ঘরে ফেরার সময় একটু পরে আকাশে ঝমঝম করে বৃষ্টি নামবে, কালবৈশাখীর বৃষ্টি, হয়তো বা ঝড়। আমিও কি ঘরে ফিরতে পারবো গৌরদাস বসাক? আমি কি পারবো আমার ঘরে ফিরতে? গৌরদাস কোনোদিন কি? আমি যাবো না গৌরদাস, আমাকে আলিপুর জেনারেল হাসপাতালে যেতে বলো না। আমি যেতে চাই না। এই বাংলায় যে বড় মায়া, বড় মোহ, বড় টান, আমি ছেড়ে কোথাও যাব না গৌরদাস, আমি কোথাও যেতে চাই না। কিছুদিন আগে একটি সভায় একটি কিশোরকে দেখেছিলাম। টানা দুটি বড় বড় চোখ, একটা দৃষ্টিতে অদ্ভুত একটা লাবণ্য, এক দৃষ্টি আমার দিকে চেয়ে আছে, এক দৃষ্টে। আমিও ছেলেটিকে দেখছি। আমাকে অক্ষয় হঠাৎ করে, এই অক্ষয় বলছে, মধু কিছু ঘটে গেল নাকি তোমার? হ্যাঁ, এই ছেলেটির প্রতি তোমার এত নিবিড় গভীর দৃষ্টি কেন? আমি বললাম, ছেলেটি কে বলো তো? এই 11-12 বছর বয়স, কি লাবণ্যময় চোখ, কি প্রাণ দেখেছো দুটো চোখে। তো অক্ষয় বললো, তুমি চেনো না? না, আমি চিনি না। কে বলো না? আরে
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দেবেন ঠাকুরের ছোট ছেলে, ওর নাম রবি। রবি, আমার প্রথম মনে হলো রবি তোমার হাত দুটো জড়িয়ে ধরে একবার তোমাকে আমি বলি, না 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 গৌরদাস তোমার হাত ধরবো না, এই ক্লেদাক্ত হাত দিয়ে আমি আর কাউকে স্পর্শ করতে চাই না। রক্ত লেগে আছে, গলা থেকে নিংড়ে আসা রক্ত, আমি 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 স্পর্শ করব না, করব না। আমার কিন্তু এই ছেলেটিকে দেখে মনে হয়েছিল এর মধ্য দিয়েই আমি আবার বেঁচে উঠতে পারি নতুন করে। হেনরিয়েটা, কিছু বলছো? পর্দাটা সরাও না। আচ্ছা ঠিক আছে, কি বলছো বলো তো? ও কাগজের টুকরো, কি? ও পাওনাদারের রসিদ বোধ হয়, কি বাংলাতে লেখা, শর্মিষ্ঠা পেয়েছে। ও বুঝেছি, সেদিন মনমোহন এসেছিল। মনমোহন আমাদের দুঃখ দেখে খুব ক্লান্ত কষ্টে বলেছিল, শোনো মধু, আমার ছেলেরা যদি দুবেলা খেতে পায় তোমার সন্তানেরাও পাবে। সেই আনন্দে লিখেছিলাম এই ডাস্টবিন কাব্যটি। তুমি পড়বে? আচ্ছা আমি চেষ্টা করি না, আমার স্মৃতিতে যেমন আছে, আমি জানি না কেমন পারবো। দাঁড়াও পথিকবর, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধিস্থলে জননের কোলে শিশু লভ হয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন, যশোরে সাগর নারী কপোতক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী।